হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যারা ক্লাস 10-এ পড়ো তাদের জন্য আজকে আমি একটি নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি। তো আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটি হলো গোলক, যাকে আমরা ইংরেজিতে বলি স্ফিয়ার। তো স্ফিয়ার সংক্রান্ত সমস্ত থিওরি নিয়ে আমি আজকের ক্লাসে আলোচনা করব। আজকে যেহেতু এটি আমার প্রথম ক্লাস, তা তোমরা আজকের ক্লাসের সমস্ত থিওরি খুব ভালো করে বুঝতে পারবে। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা আমাকে অবশ্যই তোমরা মনে করে জানাবে। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাসে যেহেতু আমার আলোচনার বিষয় গোলক বা স্ফিয়ার, তাহলে সবার প্রথমে আমাকে জানতে হবে এই গোলক বা স্ফিয়ার বলতে কী বোঝায়। দেখো, গোলকের কথা বলতে গেলে সবার প্রথমে আমাদের মাথায় আসে ফুটবল বা ক্রিকেট বল, এই ধরনের যে সমস্ত বল, সেই বলগুলো দেখতে কিন্তু গোলকের মতোই। অথবা যে কোনো ধরনের ফল, পেয়ারা হতে পারে, আপেল হতে পারে, এগুলোর চেহারাও কিন্তু অনেকটা গোলকের মতো। তা তোমাদের জন্য আমি এখানে একটি ক্রিকেট বল জোগাড় করেছি। তো তোমরা প্রত্যেকে এই বলটি দেখেছো, তাহলে এই বলটির শেপ কিন্তু এই গোলকের মতো। ঠিক আছে, তাহলে এই ধরনের বলকে আমরা গোলক বলতে পারি। এছাড়া ফুটবল হতে পারে, বা যেটা তোমাদের আমি বললাম যে কোনো ধরনের ফল, গোলাকৃতি যে কোনো ধরনের ফলকে আমরা গোলক বলবো। তাহলে এবার প্রশ্ন হচ্ছে এই গোলক কী করে তৈরি হলো, তাই তো? তার জন্য তোমাদের এখানে এই ডেফিনেশনটি পড়তে হবে। এখানে কি বলা হয়েছে দেখো, যে কোনো অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসকে অক্ষ ধরে চাকতিটি ঘোরালে বলের মতো দেখতে যে ঘনবস্তু দেখতে পাওয়া যায় সেটিকে আমরা গোলক বলি। তাহলে তোমরা প্রত্যেকে বৃত্ত সম্পর্কে জানো, এই হচ্ছে বৃত্তের আকৃতি, তাই তো? তাহলে এরকম ধরো কোনো একটি কাগজের বা পিচবোর্ডের বৃত্তাকার আকৃতির কোনো চাকতি রয়েছে। তাহলে অর্ধবৃত্ত বলতে কী বোঝাবে? এই চাকতির ঠিক অর্ধেক, এটাকে ঠিক অর্ধেক বরাবর যদি আমি কেটে দিই তাহলে এটা হয়ে যাবে অর্ধবৃত্তাকার চাকতি। এবার এই চাকতির এটি হচ্ছে ব্যাস, এই চাকতির এই বিকে আমরা বলবো ব্যাস, তাই তো? তাহলে এই ব্যাসকে অক্ষ ধরে চাকতিটি ঘোরালে বলের মতো দেখতে যে ঘনবস্তু দেখতে পাওয়া যায় সেটিকে আমরা গোলক বলি। তাহলে কীভাবে ঘোরাবো, তার জন্য আমি কী করলাম, এই ব্যাস বরাবর ধরো আমি এখানে একটি কাঠির মতো কোনো একটা বস্তুকে এর সাথে আঠা দিয়ে এভাবে এই পজিশানে লাগিয়ে দিলাম। এবার আমি এই চাকতিটিকে ঘোরাচ্ছি, এটা ধরে অনেকটা দেখতে এটা কেমন হয়েছে, হাত পাকার মতো, তাই তো? তাহলে এইবার এই চাকতিটিকে এই যে স্টিকটি দিয়ে আমি লাগালাম, তাহলে সেটাকে ধরে যদি আমি চাকতিটিকে এইভাবে ঘোরাই তাহলে কিন্তু আমার কী হবে, এই বলের মতো দেখতে এই টাইপের একটি ঘনবস্তু তৈরি হবে। তাহলে তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি এখানে একটি এই টাইপের চাকতি তৈরি করেছি। কীভাবে তৈরি করেছি? এটি একটি আর্ট পেপার, একটি বৃত্তাকার শেপের একটি আর্ট পেপার কেটে সেটাকে ঠিক মাঝখান দিয়ে কেটে নিয়েছি, তাহলে এটি একটি অর্ধবৃত্ত তৈরি হলো। এবার কি করলাম, এই বরাবর আমি এখানে একটা স্টিক আঠা দিয়ে লাগিয়ে দিলাম, তাহলে এটা কি হলো, এই অর্ধবৃত্তাকার চাকতি, আর এটা হচ্ছে তার ব্যাস। তাহলে এই ব্যাসটাকে আমি অক্ষ ধরেছি, কারণ ব্যাস বরাবর দেখো আমি এখানে একটা স্টিক লাগিয়েছি। তাহলে ব্যাসকে অক্ষ ধরে এবার আমি চাকতিটিকে যদি এইভাবে ঘোরাই, এইভাবে চাকতিটিকে ঘোরালাম, তার ফলে এখানে দেখো এরকম টাইপের একটা এই আকৃতির একটি ঘনবস্তু তৈরি হলো, যেটা দেখতে অনেকটা ফুটবল বা ক্রিকেট বলের মতো। তাহলে এই ধরনের ঘনবস্তুকে আমরা কি বলবো, গোলক বলবো, এবং তার আকৃতি কীরকম হবে, এই টাইপের একটি আকৃতি তৈরি হবে। তাহলে দেখো সেটা এখানে লেখা আছে যে কোনো অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসকে অক্ষ ধরে চাকতিটি ঘোরালে বলের মতো দেখতে যে ঘনবস্তু দেখতে পাওয়া যায় সেটিকে আমরা গোলক বলি। ঠিক আছে, তাহলে তোমরা গোলক বলতে কী বোঝে, আশা করি সেই ধারণাটা তোমাদের মধ্যে ক্লিয়ার করতে পেরেছি। ঠিক আছে, এবং কীভাবে এই গোলকটি তৈরি হয়েছে সেটাও আশা করি বোঝাতে পেরেছি। এবং এই গোলকের যে উদাহরণ, কোথায় কোথায় তোমরা এই ধরনের গোলক দেখতে পাচ্ছ, তার উদাহরণ হিসাবে আমি কি বললাম, ক্রিকেট বল, ফুটবল, এছাড়া বিভিন্ন ধরনের ফল বলতে পারো, পেয়ারা, আপেল। তোমরা প্রত্যেকে তরমুজ দেখেছো এবং তরমুজ খেয়েছো, সেই তরমুজের আকৃতিও কিন্তু এই গোলক আকৃতি। এছাড়া এরকম গোলকের অনেক উদাহরণ তোমরা দেখো চারপাশে দেখতে পাবে। যদি তোমরা চিন্তাভাবনা করো, খেয়াল করো, তাহলে কিন্তু অনেক উদাহরণ এরকম তোমরা চারপাশে দেখতে পাবে। ঠিক আছে, তাহলে এবার দেখো এই যে গোলক, এই গোলকের যে তলটি নিয়ে গোলকটি তৈরি হচ্ছে, উপরিতল যে তলটা আমরা দেখতে পাচ্ছি,
ঠিক আছে? বা ধরো এই যে ধরো ক্রিকেট বল যেটা আমি বললাম, এই যে ক্রিকেট বলের এই যে উপরের যে অংশটা, এটি কি একটি তল, এবং এই তলটিকে এখানে বক্রতল বলা হয়। এই তলটিকে কি বলবো আমরা? বক্রতল। তাহলে গোলকের বক্রতল বা গোলকের যদি তলের সংখ্যা তোমাকে জানতে চাই, তাহলে তুমি কি বলবে? গোলকের একটিই তল আছে, কারণ পুরোটা মিলে একটাই তল তৈরি হচ্ছে। তাহলে আমি এখান থেকে একটা পয়েন্ট জানতে পারলাম যে গোলকের একটি বক্রতল থাকে, গোলকের একটি বক্রতল থাকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার যদি তোমাকে এই গোলকের এই বক্রতলের ক্ষেত্রফল জানতে চাই, এবার এই গোলকের বক্রতলের ক্ষেত্রফল যদি তোমার কাছে জানতে চাই, তাহলে তখন আমরা কি বলবো? তাহলে এবার আমাকে জানতে হবে কি? একটি গোলকের বক্রতল, যেটাকে আমরা সমগ্রতলও বলতে পারি। ঠিক আছে? বক্রতল বলতে কার্ভ সারফেস এরিয়া, বা সমগ্রতলের ক্ষেত্রফল বলতে টোটাল সারফেস এরিয়া বলতে কি বোঝায়, এবার সেই বিষয়টি আমি আলোচনা করব। গোলকের বক্রতলের বা সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাকে জানতে হবে বৃত্তের ক্ষেত্রফল কত। তোমরা প্রত্যেকেই জানো যে কোনো একটি বৃত্তের ব্যাসার্ধ যদি r একক হয়, তাহলে সেই বৃত্তের ক্ষেত্রফল হয় πr² বর্গ একক। তো গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য এই বৃত্তের ক্ষেত্রফলের এই যে সূত্র, এটা আমার দরকার। তাহলে তার জন্য আমি পাশে এখানে বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা লিখে রেখেছি। যারা জানো না তারা একবার দেখে নাও, বা যারা ভুলে গেছো তাদের জন্য এখানে লেখা আছে যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr² বর্গ একক। তো গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল যখন আমি নির্ণয় করব, কিভাবে নির্ণয় করছি? ধরো একটি গোলক, তো এই গোলকটি বা এই বলটির এইখানে আমি একটি পিন, এই জায়গাটা আমি একটা পিন আটকে দিলাম। ঠিক আছে? পিন আটকে এইবার একটা লম্বা সুতা কালেক্ট করলাম। ঠিক আছে? একটি লম্বা সুতো নিলাম, সেই সুতোটিকে এই পিনের মধ্যে আটকে এবার এখানে কি করলাম? এরকমভাবে সুতোটাকে গোলকের উপর পেঁচালাম। যেরকমভাবে তোমরা লাট্টুতে দেখেছো, লাট্টুতে যে সুতোটা থাকে সেটা কি হয়? লাট্টুর উপর এভাবে পেঁচানো থাকে। তাহলে সেই রকমভাবেই আমি এই বলটাকে ওই সুতো দিয়ে কভার করলাম, এইভাবে পেঁচিয়ে 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 পেঁচিয়ে। মানে এই জায়গাটা আমি একটা পিন আটকেছি, পিনের মধ্যে একটা সুতো নিয়েছি, এই সুতোটিকে নিয়ে এইভাবে এটাকে এরকমভাবে, ঠিক আছে, এইভাবে এটাকে কভার করলাম। এইভাবে পুরো যে গোলকটি বা এই পুরো যে বলটি, এটাকে পুরোটাকে আমি এভাবে কভার করে পুরো বলটাকে কী করলাম? সুতো দ্বারা আবদ্ধ করলাম। এইবার যেই মুহূর্তে আমার পুরো বলটি ওই সুতো দিয়ে টোটাল কভার হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে ওই সুতোটিকে এই পিন থেকে খুলে সুতোটির লেন্থ আমি মাপবো, সুতোটা কত দৈর্ঘ্যের। ঠিক আছে? এই সুতোটিকে মেপে নেব। তারপর কি করব? এরকম একটি বৃত্ত নেব, বৃত্তের চাকতি, যার ব্যাসার্ধ হবে এই যে গোলকটি, যে গোলকটির উপর আমি সুতোটি পেঁচিয়েছি, সেই গোলকের যে ব্যাসার্ধ, অর্থাৎ এইখানে আমি গোলকটির ব্যাসার্ধ এটাকে ধরলাম r একক। তাহলে এটাও ব্যাসার্ধ বা এটা ব্যাসার্ধ, মানে কেন্দ্র থেকে গোলকের উপর যে কোনো বিন্দুকে যদি জুড়ে দিয়ে একটা সরলরেখা দ্বারা, সেটাই হচ্ছে গোলকের কি হয়? ব্যাসার্ধ। যেমন বৃত্তের ক্ষেত্রে যেমন ছিল, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধির উপর যদি তুমি একটা সরলরেখা দ্বারা যুক্ত করো, তাহলে সেই যে দৈর্ঘ্য, এটাকে বলবো বৃত্তটির ব্যাসার্ধ। তাহলে এই একই ব্যাসার্ধ বিশিষ্ট আমি এরকম একটি বৃত্তাকার চাকতি নিলাম। ঠিক আছে? এবার যে সুতোটা আমি বের করলাম, এই গোলকটিকে পেঁচানোর পর যে সুতোটা আমি এখান থেকে বের করলাম, যে দৈর্ঘ্যটা ছিল, দেখা যাচ্ছে যে এই দৈর্ঘ্যের এই যে সুতো দিয়ে এরকম যে বৃত্তাকার চাকতি, সেই চাকতির এক একটা বৃত্তাকার চাকতির যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা কত? πr²। তাহলে আমি এই যে বলটাকে সুতো দিয়ে পুরো আটকালাম, মানে আবদ্ধ করলাম, এই সুতোটিকে খোলার পর যে দৈর্ঘ্যটা পেলাম, সেই দৈর্ঘ্যের সুতো দিয়ে এরকম যে বৃত্তাকার আমি চাকতিটি নিলাম, এই চাকতিটিকে একই ব্যাসার্ধের, কিন্তু ঠিক আছে, দুটো যাতে একই ব্যাসার্ধ হয়, মানে গোলকের যা ব্যাসার্ধ এই বৃত্তাকার চাকতির ব্যাসার্ধও যাতে একই হয়। এবার ওই সুতো দিয়ে আমি এই বৃত্তাকার চাকতিকে এইভাবে ভরাট করলাম। এইভাবে ভরাট কীভাবে করবে? যতক্ষণ না পর্যন্ত এই বৃত্তাকার চাকতিটি পুরোটা কভার হচ্ছে, অর্থাৎ এই চাকতির কোনো অংশ যাতে ফাঁকা না থাকে। তাহলে সেইভাবে এরকমভাবে ভরাট করার পর দেখা যাচ্ছে আমার আরও সুতো থেকে গেছে। তখন আমি কী করবো? এই একই মাপের আরেকটা চাকতি নেব,
এরকম একই মাপের আমি আরেকটা চাকতি নিলাম, তাহলে সেটাকেও আমি ওই সুতো দিয়ে যতটুকু সুতো বাকি থাকলো সেটা দিয়ে এইভাবে ভরাট করতে থাকলাম যাতে বৃত্তের কোনো অংশ ফাঁকা না থাকে। তাহলে এরকমভাবে তুমি দেখতে পারবে এই একই মাপের 4টে বৃত্ত, একই মাপের এরকমভাবে 4টে বৃত্ত তুমি ওই সুতো দিয়ে বলতে এই গোলকটির ভেতরে, মানে গোলকটিকে যে সুতো দিয়ে আমি এটাকে পেঁচিয়েছি যাতে গোলকের কোনো অংশ ফাঁকা না থাকে একই রকমভাবে, তাহলে সেই সুতোটাকে যেটা আমি খুললাম, সেই লম্বা যে সুতোর দৈর্ঘ্য পেলাম সেই সুতো দিয়ে কি করব, বা সুতো বা দড়ি যেটাই বলো না কেন, সেটা দিয়ে এরকম একই মাপের 4টে বৃত্তকে তুমি ভরাট করতে পারবে। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে এই গোলকের উপরিতল, অর্থাৎ এই যে উপরিতল বা যেটাকে আমরা বললাম গোলকের বক্রতল বা যাকে আমরা বলি সমগ্রতল, এই সমগ্রতলের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা কি দেখলাম, এরকম 4টে বৃত্তের ক্ষেত্রফলের সাথে সমান। অর্থাৎ 4টে বৃত্তের মোট যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটি হবে এই গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এক একটি বৃত্তের ক্ষেত্রফল কি হয়, পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে 4টে বৃত্তের ক্ষেত্রফল কি হবে একই মাপের ক্ষেত্রে, এটাও পাই আর স্কোয়ার, এটাও পাই আর স্কোয়ার, এটাও পাই আর স্কোয়ার এবং এটাও পাই আর স্কোয়ার। তাহলে কতগুলো হলো, 4 পাই আর স্কোয়ার। এত কি হলো, ক্ষেত্রফলের একক তোমরা জানো বর্গ একক। তাহলে এই যে 4 পাই আর স্কোয়ার বর্গ একক, এটা কি হলো, এই গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল, এটা আমি বলতে পারি। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে আমরা গোলকের বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাহলে সেটি কত হলো, 4 পাই আর স্কোয়ার বর্গ একক। যেখানে আরটি কি, যেখানে আর হলো এই যে গোলকের ব্যাসার্ধ, আর বলতে আমরা গোলকের ব্যাসার্ধকে বুঝবো। দেখো এবার আমরা কি শিখবো, এবার আমরা শিখবো যে একটা অর্ধগোলকের বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল বলতে কি বোঝায়। তা অর্ধগোলক বলতে তোমরা বুঝতে পেরেছো যে এই গোলকটিকে যদি বৃত্তের মাঝ বরাবর যদি কেটে দেওয়া যায়, একটা গোলককে বৃত্তের ঠিক মাঝ বরাবর ধরে যদি কেটে দিই, তাহলে আমরা এক একটা পার্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটি অর্ধবৃত্ত। এবার সেই অর্ধবৃত্তের বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে দেখো মাঝে বরাবর যদি কাটি, সেই অর্ধবৃত্ত দু ধরনের হতে পারে, একটা হচ্ছে ফাঁপা, একটা হচ্ছে নিরেট। ভেতরটা যদি ফাঁপা থাকে, যেমন ফুটবল ভেতরটা ফাঁপা, তাহলে তাকে যদি মাঝ বরাবর কেটে দাও, তাহলে যে অর্ধবৃত্তটা পাবে, মানে অর্ধবৃত্তাকার যে গোলকটা আমি পাবো, ঠিক আছে, সেই গোলকটি কীরকম হবে, এরকম দেখতে হবে। অনেকটা আমরা বাড়িতে বাটি যেমন থাকে, বাটি থাকে ভেতরটা ফাঁপা, এরকম টাইপের একটা অর্ধবৃত্ত পেতে পারি। বা সেটা যদি নিরেট হয়, ধরো একটা লোহার বল, শক্ত লোহার বল, ভেতরটা নিরেট, তাহলে সেটাকে আমি মাঝ বরাবর কেটে দিলাম, তাহলে তার ভেতরটা কেমন হবে, ভেতরটাও নিরেট থাকবে, ভেতরে কোনো ফাঁপা অংশ থাকবে না, ভেতরটাও নিরেট থাকবে। তাহলে তার ছবিটা এই টাইপের হবে। তাহলে গোলককে যদি আমি মাঝ বরাবর কেটে দিই, তাহলে সেক্ষেত্রে দুরকম অর্ধগোলক হতে পারে, একটা হচ্ছে ফাঁপা, একটা হচ্ছে নিরেট। ঠিক আছে, যদি ফাঁপা হয় তাহলে সেক্ষেত্রে সেই অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে। দেখো ফাঁপা যদি হয় তাহলে তার বক্রতলের বলতে শুধু এই অংশটা, এই বাইরের যে অংশটা থাকবে সেই অংশটাই হবে তার বক্রতলের ক্ষেত্রফল, কারণ সেক্ষেত্রে তার একটাই তল, এই বাইরের এই অংশটা, এই টাইপের যে অংশটা পাচ্ছি বাইরের, এই একটাই অংশ পাচ্ছি যেটা বক্রতল। তাহলে সেই বক্রতলের ক্ষেত্রফলটা কি হবে। তা দেখো পুরো গোলকটির মানে সম্পূর্ণ যে গোলক, তার বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল কি শিখেছিলাম, 4 পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে সেটা যদি অর্ধেক হয়, তাহলে পুরো তলটা কি হয়ে গেল, অর্ধেক হয়ে গেল। তাহলে এই অর্ধেক অংশটা তার সমগ্রতলের ক্ষেত্রফল বা তার বক্রতলের ক্ষেত্রফল বলতে এই অর্ধেকের ক্ষেত্রফল, তাহলে সেটা কি হবে, সেটা হবে অর্ধেক মানে হাফ ইন্টু পুরোটা মানে 4 পাই আর স্কোয়ার। তো যেহেতু পুরো গোলকটির বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, তাহলে অর্ধেকের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, যে হাফ ইন্টু পুরোটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার, অর্থাৎ পুরোটার অর্ধেক। তো এখানে 4 আর 2 কাটলে 2 পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে এখানে কি শিখলাম, যে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল যখন অর্ধগোলকটি ফাঁপা, তাহলে সেই ধরনের অর্ধগোলকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার বর্গ একক। এবার যদি দেখা যায় এই অর্ধগোলকটি নিরেট এসছে, গোলকটাকে যদি নিরেট থাকে তাকে অর্ধেক করলে অর্ধগোলকটাও নিরেটই হবে, অর্থাৎ ভেতরের অংশটা কিন্তু
নিরে ফাঁপা নয়, তাহলে সেক্ষেত্রে দেখো এর তল সংখ্যা কতগুলো তল আছে, এই হচ্ছে বক্রতল, আর ওপরে একটা দেখো এই ওপরে যে তলটা পাবে এটা কিন্তু সমতল। তাহলে তোমাকে যদি বলে অর্ধগোলকের কটি তল, যদি অর্ধগোলকটি নিরেট হয় তাহলে তার তল সংখ্যা হবে দুটো, একটা হচ্ছে এই হচ্ছে বক্রতল, আর ওপরের এই যে অংশটা এটা কিন্তু একটা সমতল পাবো, ঠিক আছে, সমতল পাওয়া যাবে। তাহলে সেই ধরনের গোলকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল হবে এই অংশের ক্ষেত্রফল, মানে বক্রতলটির ক্ষেত্রফল, ঠিক আছে। যদি বক্রতল বলে তাহলে শুধু এই অংশটার ক্ষেত্রফল, যেটা 2πr², আর এক্ষেত্রে যদি সমগ্রতল বলা হয় তাহলে কিন্তু ব্যাপারটা আলাদা হবে। মানে এক্ষেত্রে বক্রতল বা সমগ্রতল যাই বলুক না কেন এটাই হবে আনসার, কারণ এক্ষেত্রে একটাই তল, কিন্তু এক্ষেত্রে তো তল সংখ্যা দুটো, একটা হচ্ছে বক্রতল, একটা হচ্ছে সমতল। তাহলে সমগ্রতলের মধ্যে কি আসবে, বক্রতল প্লাস ওপরের যে সমতলটি রয়েছে তার ক্ষেত্রফল। আর যদি বলে শুধু বক্রতলের ক্ষেত্রফল তাহলে শুধু এই অংশটার হবে। তাহলে এই গোলকের আমরা কি পাবো, দুটো পাবো, একটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, আরেকটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে প্রথমে আসা যাক বক্রতলের ক্ষেত্রফল। তা বক্রতল তো এই অংশটা আর এই অংশটা একই, তাই এটা যেহেতু 2πr² এসছে, এটা হবে 2πr² বর্গ একক। কিন্তু সমগ্রতলের ক্ষেত্রফলের ক্ষেত্রে কী হবে, সমগ্রতলের ক্ষেত্রে এই বক্রতলটা আসবে তার সাথে জুড়বে, মানে প্লাস এই ওপরের যে অংশটা, এই ওপরের অংশটা দেখো একটা বৃত্ত, এই ওপরটাকে যদি তুমি এই গোলকটাকে মাঝ বরাবর কাটো তাহলে ওপরের অংশটা এরকম একটা বৃত্ত পাবে। তাহলে এই যে সমতল যেটা সেটা কি একটা বৃত্তাকার তল, সমতলটি এখানে একটি বৃত্তাকার তল, তাহলে বৃত্তের যে ক্ষেত্রফল সেটাই হবে এই উপরের এই অংশের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হয়, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। তাহলে টোটাল কি হলো 3πr² এত বর্গ একক, 3πr² এত বর্গ একক। তাহলে এটাই হচ্ছে এর সমগ্রতলের ক্ষেত্রফল, অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3πr² বর্গ একক। তাহলে আজকের ক্লাসে আমরা কী কী শিখতে পারলাম, যে একটি গোলক বলতে কী বোঝায় বা গোলক কাকে বলে, কিভাবে একটি গোলক তৈরি হয়। তারপর আস্তে আস্তে শিখলাম যে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বলতে কী বোঝায়, অর্ধগোলক কীভাবে তৈরি হয়েছে, অর্ধগোলকের বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করা যায়, সেই সমস্ত বিষয় কিন্তু আমরা আজকের ক্লাসে শিখে ফেললাম। তাহলে তোমরা এই থিওরিগুলো কিন্তু খুব ভালো করে পড়বে এবং মনে রাখবে, কারণ এই থিওরিগুলোই কিন্তু আমার অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। তো এর পরের ক্লাসে আমি যখন অঙ্ক শুরু করব তখন কিন্তু তোমাদের এই থিওরিগুলো জানতে হবে, তার আগে তোমাদের এই থিওরিগুলো তোমরা ভালো করে বাড়িতে রেডি করে রাখবে, তাহলে পরের ক্লাসে আমার অঙ্কের ক্লাস যেটা হবে সেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আজকের ক্লাস আমার এই পর্যন্তই থাকছে, তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।